আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখতে দেখতে 16 মাস পার করে ফেললেন ডক্টর ইউনূস। তিনি নির্বাচনের তফসিলও ঘোষণা করেছেন এবং তার প্ল্যান অনুযায়ী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে তিনি ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। এতদিন 16 মাস যে তিনি ক্ষমতা চালালেন, ছোটখাটো চ্যালেঞ্জ থাকলেও তিনি মোটামুটি উতরে গেছেন। কিন্তু এখন কি তিনি পারবেন? তিনি কি আদৌ নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবেন, নাকি তার আগেই বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে? প্রিয় বন্ধুরা, এটি নিয়েই আজকে আলাপ করব। তার আগে একটু জানিয়ে রাখি, আগামীকাল আমাদের বিজয় দিবস। 1971 সালের 16ই ডিসেম্বর আমরা পাকিস্তানের হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করেছিলাম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। একদিন আগেই শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিয়েছিলেন তখন আপনারা জানেন গত বছরের 8ই অগস্ট তিনি এই প্রধান উপদেষ্টার পদে আসীন হয়েছিলেন। তিনি ধারণা করেছিলেন যে তিনি আমৃত্যু ক্ষমতায় থাকবেন, যে কারণে তার আশেপাশের লোকজনকে আমরা প্রায়ই বলতে শুনতাম যে 5 বছর 10 বছর, এমনকি তিনি নিজেও বলেছেন যে মানুষ নাকি চায় তিনি আরো 50 বছর ক্ষমতায় থাকুক। তিনি প্রথম ধাক্কাটি খেয়েছিলেন গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে, যেদিন ফলাফল প্রকাশিত হয় এবং ট্রাম্প জয়লাভ করে। কারণ আজকে যদি কমলা হ্যারিস আমেরিকার প্রেসিডেন্ট থাকলেন, তাহলে বাংলাদেশে ইউনূস গংয়ের কি অবস্থা হতো, এটা আমি যতবারই ভাববার চেষ্টা করেছি আমার গা শিহরে উঠেছে। যাক, ট্রাম্প নির্বাচিত হবার পরে আমরা আশা করেছিলাম যে আমেরিকার যে বাংলাদেশ পলিসি বা সাউথ এশিয়ান পলিসি এবং বাইডেন যে কাজগুলো করেছিলেন সেগুলো থেকে ট্রাম্প প্রশাসন সরে আসবে। কিন্তু তখন ইউনূস লবির পক্ষ থেকে বলা হয়েছে যে আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হলেও নীতির পরিবর্তন হয় না, তাদের ফরেন পলিসির পরিবর্তন হয় না। আমরা বলছি হয়, তারা বলছে হয় না। কিন্তু বাস্তবতাটা ছিল যে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে বিশ্বের অনেকগুলো জরুরি ইভেন্টে সে ইনভলভ ছিল, এবং তার মধ্যে একটা হলো গাজা এবং ইসরায়েলের লড়াই, আর একটা হলো ইউক্রেন এবং রাশিয়ার লড়াই। এর বাইরেও অনেক দেশের সংঘাতের সাথে আমেরিকা জড়িয়ে গিয়েছিল এবং তারা সেই সংঘাতগুলো মিটিয়েছে বলে ট্রাম্প দাবি করে। এই অবস্থায় বাংলাদেশে আমরা দেখেছি যে বাইডেন প্রশাসনের প্রভাবটা কিন্তু অনেকদিন ছিল। আর একটা জিনিস আমরা খেয়াল করেছি যে বাংলাদেশের ঢাকায় মার্কিন দূতাবাসে যারা কর্মরত ছিলেন এবং অনেকে এখনো আছেন, তারা বাইডেন প্রশাসন কর্তৃক এখানে প্রেরিত ছিলেন। তো ন্যাচারালি সেই মানুষগুলো বাইডেনের সেই পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য অনেক বেশি মনোযোগী ছিলেন। কিন্তু আজকে ঢাকা মার্কিন দূতাবাসে যদি আমরা তাকাই, বিশেষ করে আমেরিকান যারা কাজ করতো, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যাদের এখানে পোস্টিং দিয়েছিল, তারা অধিকাংশই আমেরিকায় ফিরে গেছে। এখন এই ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের মতো কয়েকজন আছে। এবং গত অক্টোবর পর্যন্ত বলতে গেলে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সাউথ এশিয়ার ব্যাপারে তখনও পুরা গুছিয়ে আনতে পারেনি। এবং আপনারা দেখেছেন যে ভারতের সাথে 10 বছরের ডিফেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমেরিকার। বাণিজ্য চুক্তি হই হই করছে, যে কোনো দিন চুক্তি স্বাক্ষরিত হয়ে যেতে পারে। চুক্তির মূল অংশগুলো অনেক আগে সেটেলড হয়ে আছে। সুতরাং গত নভেম্বর, পুরো নভেম্বর জুড়ে কাতারে, ভারতে এবং বাংলাদেশ এবং কিছুটা আমেরিকায় এই 4টি দেশের সিরিজ বৈঠক হয়েছে এবং এই বৈঠকে মূলত বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটি নিয়েই আলোচনা হয়েছে। আরো অনেক বিষয় আলোচনা হয়েছে, তার মধ্যে একটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। এবং এই নভেম্বরের সিরিজ অফ মিটিংস, যে এই 4টা দেশে বললাম, মূলত ভারতে এবং কাতারে। এবং ভারতে এই মিটিং গুলো করেছে অজিত দোভাল, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এবং সার্জিও গার, যিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং তিনি এর বাইরে দক্ষিণ এবং মধ্য এশিয়াও ট্রাম্পের বিশেষ দূত হিসেবে কাজ করছেন। এর ফলে এই যে সিরিজ বৈঠকগুলো হচ্ছে, এর ফলে আমেরিকার সাউথ এশিয়ান পলিসি, আমি যেহেতু বাংলাদেশের বিষয়গুলো নিয়ে কথা বলি, সো আমি বাংলাদেশ নিয়েই কথা বলবো। সো এই যে বাংলাদেশ নিয়ে ভারত, আমেরিকা এবং আমেরিকা মানে এর সাথে সাথে ইউরোপিয়ান ইউনিয়নও অনেকখানি ফলো করে তাদের। তো কি হবে বাংলাদেশের ব্যাপারে, এই বিষয়গুলো তারা চূড়ান্ত করেছে। এবং এটি চূড়ান্ত করার পরে 5ই ডিসেম্বর বাংলাদেশ সময় রাতে, আমেরিকার সময় তখন দিন, তখন এটি ট্রাম্পকে জানানো হয় এবং ট্রাম্প সেই গৃহীত সিদ্ধান্তগুলো অনুমোদন দেন। এবং সেই দিন থেকেই বেসিক্যালি বাংলাদেশের ফেটটা নির্ধারিত হয়ে গেছে। আর একটা বিষয় আপনারা হয়তো জানেন না, যে
এর মধ্যে আমেরিকার প্রচুর প্রতিনিধি দল কিন্তু বাংলাদেশ ভ্রমণ করেছে, এবং সর্বশেষ একটা সেনা সদস্য দল তারা এসেছিল বাংলাদেশের সাথে। একটা কমন, এটা তাদের বাৎসরিক ডায়লগ ছিল, এবং সেই ডায়লগেও আমেরিকান টিমকে যিনি লিড করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সারা, তিনি আমাদের আর্ম ফোর্সেস ডিভিশনের লেফটেন্যান্ট জেনারেল কামরুলের সাথে মিটিং করেছেন, এবং কামরুলকে তিনি আমেরিকান ট্রাম্প সরকারের মনোভাব জানিয়ে গেছেন, এবং সেখানে তিনি বলেছেন যে মার্কিন প্রশাসন বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন চায়। তার আগে কদিন আগে, এই গত সপ্তাহে ফিরে গেল একটি অ্যাডভান্স টিম, যারা ফিরে গিয়ে রিপোর্ট দেওয়ার পরেই বাংলাদেশে খুব দ্রুত এর একটা বিশেষ দূত আসছেন। সেই দূত আসলে দুজন আসছেন, সাউথ এশিয়ার যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, স্টেট সেক্রেটারি পল কাপুর, এবং ওই সার্জিও গার্ড, যিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং এই অঞ্চলের ট্রাম্পের বিশেষ দূত। তারা আসছে বাংলাদেশে, এবং বাংলাদেশে এসে তারা বাংলাদেশের সকল স্টেক হোল্ডারদের ইনক্লুডিং ডক্টর ইউনূস তাদের জানিয়ে দেবে যে একটি ইনক্লুসিভ নির্বাচন তারা চায়। এবং বাংলাদেশের ব্যাপারে আসলে ট্রাম্প এখন ভারতের চোখ দিয়ে দেখবেন। এর আগে আপনারা জানেন যে গত 13ই ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে গিয়েছিলেন, ট্রাম্পের সাথে মিটিং করেছেন। সেদিন ট্রাম্প সবার সামনে বলেছিলেন যে, যেটা সহজ করলে দাঁড়ায় যে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবে আমেরিকা। কিন্তু তারপরে গঙ্গার জল অনেক গড়িয়েছে, ট্যারিফ নিয়ে এবং নানান ইস্যুতে ভারতের সাথে আমেরিকার সম্পর্কে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছিল, এবং সেই টানাপোড়েনের ফলশ্রুতিতে আমরা বিশ্ব রাজনীতিতে একটা নতুন মেরুকরণ লক্ষ্য করছিলাম। একদিকে আমেরিকা, আরেকদিকে চায়না, রাশিয়া, ইন্ডিয়া এবং ব্রিক্স এবং অনেক দেশ, যার ফলে দেখা গেল যে পুরো বিশ্ব রাজনীতিতে আমেরিকার যে একক আধিপত্য সেটা থ্রেটের মুখে পড়ে যায়। এবং সেই মুহূর্তে ট্রাম্পের উপদেষ্টা পরামর্শদাতারা বলেছিলেন যে সাউথ এশিয়ায় আসলে ভারতের সাথেই বন্ধুত্ব করা উচিত। এর মধ্যে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক গড়েছে। তো একজন কূটনীতিক খুব চমৎকার ভাবে এটি বিশ্লেষণ করেছেন যে পাকিস্তান হলো আমেরিকার লাঠিয়াল, আর ভারত হলো তাদের বন্ধু। সভাপতি, যেহেতু বাংলাদেশের উপরে আমেরিকার এতদিনকার যে স্ট্র্যাটেজি ছিল সেটা পরিবর্তিত হয়েছে, ভারত তো বরাবরই এখানে একটি ইনক্লুসিভ নির্বাচন চেয়েছে। এদিকে ইউনূস এখন শুধুমাত্র পাকিস্তান এবং তুরস্কের সমর্থন ছাড়া আর কারো তেমন সমর্থন পাচ্ছে না, এবং এই অবস্থায় পাকিস্তান এবং তুরস্ক কিন্তু বেশ কিছুটা দ্বিধান্বিত যে আসলে কি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। তো এই যে একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে, এই চ্যালেঞ্জ কি ডক্টর ইউনূস মোকাবেলা করতে পারবেন? তিনি কি আদৌ নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবেন? এই বিশ্ব পরাশক্তির বিরুদ্ধে গিয়ে তিনি কি তার পরিকল্পনা অনুযায়ী জেনারেল ওয়াকার খানের সাথে মিলে জামাতকে ক্ষমতায় নিতে পারবেন? এই প্রশ্নটি এখন সামনে উঠে এসেছে, এবং রাজনীতিবিদরা বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এই মুহূর্তে ইউনূসের সামনে যে চ্যালেঞ্জ সেটি ওভারকাম করার সক্ষমতা ডক্টর ইউনূসের নেই। এবং ডক্টর ইউনূসের কিছু উপদেষ্টা, তারা এর আগে আমরা দেখেছি খুব সরব ছিল, বিশেষ করে রাষ্ট্রপতির বিভিন্ন কথার পরে তারা নানা রকমের কথা বলতো, কিন্তু সম্প্রতি রাষ্ট্রপতি যে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, এবং সেখানে তিনি ডক্টর ইউনূসের সম্পর্কে বলেছেন 7 মাস তার সাথে যোগাযোগ নেই, এবং তিনি পদত্যাগের আগাম হুমকি দিয়ে রেখেছেন। তো সেটা অবশ্যই ইউনূস প্রশাসনের জন্য একটু বিব্রতকর ছিল। কিন্তু এরকম একটা সাক্ষাৎকার দেওয়ার পরেও আসিফ নজরুল এবং কোনো উপদেষ্টাই কিন্তু কোনো মন্তব্য করেনি। আসিফ নজরুলকে একটি সূত্র জিজ্ঞেস করেছিল যে তিনি এর আগে রাষ্ট্রপতির বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করেছেন, কিন্তু এবার কেন তিনি এই সাক্ষাৎকারের পরে কোনো উচ্চবাচ্য করলেন না। আসিফ নজরুল জানিয়েছেন যে যেহেতু এটা ঢাকার একটা প্রভাবশালী রাষ্ট্রদূতের মধ্যস্থতায় হয়েছে, সেখানে তারা অসহায়, তাদের কিছু করার নেই। প্রিয় দর্শক, এর আগে আমি একটা এপিসোডে রয়টার্সকে মার্কিন সংবাদ সংস্থা বলেছিলাম, আমি দুঃখিত, আমি আসলে বলতে চেয়েছিলাম ব্রিটিশ সংবাদ সংস্থা, কিন্তু এই সাক্ষাৎকারটি ছাপানোর ব্যাপারে মার্কিন একজন কূটনীতিবিদ ভূমিকা রেখেছিল। সুতরাং বাংলাদেশের রাজনীতি একটি ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে যাবে, এর বিপক্ষে গিয়ে ডক্টর ইউনূস যদি কিছু করতে চায় তাহলে তিনি ব্যর্থ হবেন, কিংবা কোনোভাবে নির্বাচন অনুষ্ঠান করতে পারলেও সেটি অবশ্যই সাস্টেন করবে না। সুতরাং এই মুহূর্তে সবাই মিলে একটা ইনক্লুসিভ নির্বাচনের দিকে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ, এবং সেই নির্বাচনটি অবশ্যই ডক্টর ইউনূসের অধীনে হবে না, সেটা নতুন কোনো ব্যবস্থাপনায় হতে পারে। এর মধ্যে ছোট্ট দুটো আপডেট আছে। সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন এই আনিস আলমগীর গত জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানের একজন সমর্থক ছিলেন, কিন্তু
তিনি মাঝে মধ্যে ইউনূস প্রশাসনের সমালোচনা করতেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেন। এইটাও তারা সহ্য করতে পারেনি। তাদের নিজেদের একজন সাংবাদিক হওয়া সত্ত্বেও আনিস আলমগীরকে আজ গ্রেপ্তার করা হলো। প্রিয় বন্ধুরা, আগামীকাল বিজয় দিবসে আমি ব্যক্তিগতভাবে খুবই ব্যস্ত থাকবো। আমাদের সিডনিতেও একটা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেখানেও যেতে হবে। কাল সম্ভবত আমি হয়তো এই এপিসোড নাও করতে পারি। সেই জন্যই আপনাদের আবারও আগাম বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশে একের পর এক মার্কিন গোয়েন্দা এবং বিদেশি গোয়েন্দাদের যেভাবে খুঁজে খুঁজে খতম করা হচ্ছে তা নিয়ে বাংলাদেশ সরকার এতটাই আতঙ্কিত যে এবার তারা ভারতের হাই কমিশনারকে তলব করলেন। শুধু সে ঘটনা নয়, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ভারত বিরোধী ছাত্রনেতা ওসমান হাদিকে যেভাবে প্রকাশ্যে রাস্তায় গুলি করা হয়েছে এবং যার ফলে তিনি প্রায় মৃত্যুর মুখে ঢলে পড়েছেন, তাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে যে ক্ষোভ বেড়েছে তা কিন্তু মোহাম্মদ ইউনূস সরকার জানেন এবং পুরো বিষয়টি তারা এবার ফের ভারতের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টাটা করলেন। শেষ দুদিন ধরে আমি লাগাতার এই বিষয়ে ভিডিও করেছি এবং বারবার একাধিক রাজনীতিবিদের স্টেটমেন্ট আপনাদের সামনে দেখাচ্ছি যে তারা তাদের আইন প্রশাসনের ব্যর্থতা, তাদের গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা এবং সর্বোপরি সেনাবাহিনী সেনাপ্রধানের ব্যর্থতাটাকে আড়াল করার জন্য ফের ভারতকে কিভাবে নিশানা করেছেন। আর আজকে যে প্রবণতা দেখা গেল সেখানে কিন্তু পরিষ্কার হয়ে গেল যে তারা শুধু ভারতকে নিশানা করেননি, তারা ভারতের উপর সম্পূর্ণ দায়টা চাপিয়ে দিতে চেয়েছেন। কারণ সরকারিভাবে এই প্রথমবারের জন্য বাংলাদেশ সরকার ভারতের হাই কমিশনার, যিনি এই মুহূর্তে বাংলাদেশে পোস্টেড, তাকে তলব করলো। এবং তলব করে কি বলা হলো? তলব করে বলা হলো যে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা হচ্ছে, বাংলাদেশের বিপক্ষে একাধিক ষড়যন্ত্রমূলক কাজকর্ম করা হচ্ছে। ভারতে শেখ হাসিনা আছেন, শেখ হাসিনা ওখান থেকে বসে উস্কানিমূলক কথাবার্তা বলছেন, যা সব মিলিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং সামাজিক যে অবক্ষয় অবনতি তার মূলে একমাত্র কারণ। আপনারা একটা জিনিস ভাবুন যে বাংলাদেশের আইন প্রশাসন সামলানোর দায়িত্ব কাদের? আইন উপদেষ্টার, প্রধান উপদেষ্টার, পুলিশ প্রশাসন, বাংলাদেশের নিজস্ব গোয়েন্দা দপ্তর, সেনাবাহিনী, সেনাপ্রধান। শেখ হাসিনা ভারতে বসে কিছু বলে দিচ্ছেন, এতে বাংলাদেশ উত্তাল হয়ে যাচ্ছে। তাতে একটা জিনিস তো পরিষ্কার হয়ে যায় যে বাংলাদেশের সমাজ, বাংলাদেশের সময় এবং বাংলাদেশের যাবতীয় ব্যবস্থাপনার উপর তাদের আইন বিভাগের কোনো আর কন্ট্রোলটা নেই। অর্থাৎ বাংলাদেশ সরকারের যাবতীয় ব্যর্থতাটাকে ঢাকতে তারা ফের ভারতকে নিশানা করলেন এবং ভারতের হাই কমিশনারকে তলব করলেন। জীবনে এর আগে কখনো আপনারা দেখেছেন অন্য একটি দেশে আক্রমণ হচ্ছে বা অন্য একটা দেশের ইন্টারনাল সমস্যার জন্য বিদেশি কোনো হাই কমিশনারকে ডাকা হচ্ছে? আপনারা পাবেন না। যদি ধরেও নেওয়া হয়, আপনি যদি 1 মিনিটের জন্য ধরেও নেন যে ভারতের ব্যবস্থাপনায় বাংলাদেশে এই ধরনের ভারত বিরোধী মূল ষড়যন্ত্রকারীগুলোকে খুঁজে খুঁজে শেষ করা হচ্ছে, তাহলেও কি বাংলাদেশ সরকার ভারতের হাই কমিশনারকে ডাকতে পারে? আসলে হাই কমিশনারকে ডাকার মাধ্যমে সেটা যে তাদের সরকারের গোয়েন্দা দপ্তরের ব্যর্থতাটাকে এক্সপোজ করে, তা মোহাম্মদ ইউনূস সরকারের মতো অপরিপক্ক রাজনীতিবিদদের বোঝা সম্ভব নয়। আমাদের নির্দিষ্ট গোয়েন্দা দপ্তর আছে, নির্দিষ্ট এটিএস আছে, অ্যান্টি টেরোরিজম স্কোয়াড আছে এবং বিভিন্ন দপ্তর বিভিন্ন দেশেই আছে, যাদের কাজই হলো দেশের ভিতরে বিদেশি শক্তিরা যেন কোনো ধরনের চক্রান্তমূলক কাজ না করতে পারে তার প্রোটেকশন দেওয়া। এবার বাংলাদেশ মনে করছে বর্তমান সময়ে বাংলাদেশের যাবতীয় ঘটনার মূলে ভারতে বসে থাকা শেখ হাসিনার কিছু কথাবার্তা। এটা কি আদতে সম্ভব? বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এটা কতটা সম্ভব? ভারত কালকে স্পষ্ট একটি বিবৃতি দিয়েছে। এই বিবৃতির পর মোহাম্মদ ইউনূস সরকারের কিন্তু করার আর কিছু থাকলো না, কারণ তারা এমন একটি পদক্ষেপ নিয়েছে যে পদক্ষেপ ডিপ্লোম্যাসিতে অন্তত চলে না। ভারতের হাই কমিশনারকে তারা ডেকে বলেছে যে ভারত যদি এসব কিছু করে তারা যেন না কিছু করে, পরবর্তীকালে যেন দেখে নেয়, এরকম একটি বিষয়। যাই হোক, আজকে ভারতের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, আমি একটু আপনাদের পরিষ্কার বলি। এখানে পরিষ্কার বলা হয়েছে বাংলাদেশ একটি বন্ধুত্বপূর্ণ দেশ এবং সেই দেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো কার্যকলাপের জন্য ভারত কখনোই নিজের ভূখণ্ডকে ব্যবহার করতে দেয়নি এবং ভারত সবসময় দায়িত্বশীল এবং আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে। এবং পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে যে ভারত চায় বাংলাদেশে যেন শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং এই মুহূর্তে বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়া উচিত। শান্তিপূর্ণ পরিবেশে মুক্ত, ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশে করা উচিত।
অর্থাৎ ভারতকে যতবার বাংলাদেশের পক্ষ থেকে খোঁচানো হচ্ছে ততবার ভারত নির্বাচনের অ্যাঙ্গেলটাকে কিন্তু এস্টাবলিশ করছে, যা উল্টে মোহাম্মদ ইউনূস সরকারের কিন্তু প্রেসার বাড়াচ্ছে। কারণ মোহাম্মদ ইউনূস সরকার চাইছেন এই ওসমান হাদির ঘটনাটাকে সামনে রেখে ফের ভারত বিরোধী আবেগটাকে উস্কে দিয়ে নির্বাচনটা কিছুদিনের জন্য পিছিয়ে দিতে, যার ফলে জামাতের মতন শক্তিধর একটি রাজনৈতিক দল নিজেদেরকে গুছিয়ে নেওয়ার সময় পাবে। মোহাম্মদ ইউনূসের ছাত্রনেতারা যাদের জেতার সম্ভাবনা নেই বললেই চলে, তারাও নিজেদেরকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে এবং পায়ের তলার মাটিটা তারা শক্ত করতে পারবে এই সুযোগে। আর ভারতকে যতবার আক্রমণ করা হচ্ছে, ভারত ডিপ্লোম্যাটিক স্তরে যে কথাগুলো বলছে তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারতও অবিলম্বে বাংলাদেশের নির্বাচন হোক এটাই চায়। অন্তত এই প্রতিদিনের ঝুট ঝামেলা থেকে ভারত নিজেদেরকে দূরে রাখতে চাইছে। কারণ বিশ্বাস করুন, ভারতের অনেক কাজ আছে। ভারত আন্তর্জাতিক এক শক্তি। ভারত বিভিন্ন দেশের সঙ্গে লাগাতার ট্রেড এগ্রিমেন্ট করে যাচ্ছে, একের পর এক মিলিটারি ডিল করছে। সেখানে বাংলাদেশের ভিতরে কোন পাড়ার পল্টু মস্তানকে কে গুলি চালিয়ে চলে যাবে তার জন্য তারা ভারতকে দায়ী করবে, তার জন্য তারা ভারতে বসে থাকা শেখ হাসিনার কিছু উস্কানিমূলক কথাবার্তাকে দায়ী করবে। এই কাজ সামলানোর দায়িত্ব ভারতের অন্তত নয়। কালকে বাংলাদেশের পক্ষ থেকেও যে বিবৃতিগুলো এসেছে আমি আরেকটু আপনাদের দেখাতে চাই। কারণ বাংলাদেশের যে ওসমান হাদি বলে যিনি গুলি খেয়েছেন, তার যে পার্টি, সেই পার্টির কালকে পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে। সেখানে তারা ভারতীয় দূতাবাসের কার্যক্রম বন্ধ করার হুমকি দিয়ে দিয়েছে। এবার ভাবুন, রাজনীতিতে কারা চলে এসছে বাংলাদেশে। পাকিস্তানের দূতাবাস এই মুহূর্তে ভারতে আছে। আমরা জানি পাকিস্তান লাগাতার ভাবে ভারতের জঙ্গি আক্রমণের জন্য দায়ী, কিন্তু দূতাবাস বন্ধ করা এবং দূতাবাসকে সম্পূর্ণভাবে তালা মেরে দেওয়া, বিস্ফোরণে উড়িয়ে দেওয়া, দূতাবাসের কর্মীদের উপর আক্রমণ করা, এ যে কোনো পরিপক্ক রাজনীতিবিদের কাজ নয় তা কিন্তু আমরা জানি। এবং কোনোদিন ডিপ্লোম্যাসিতে দূতাবাস বন্ধ করাটা সলিউশন নয়। কিন্তু কালকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে সন্ত্রাসীদের আশ্রয় দিলে ভারতীয় দূতাবাসের আর কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না। এখানে তারা আবার এটাও বলেছেন ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে আর ভারত যদি তাদের ফেরত না দেয় এবং যদি আশ্রয় দেয়, তাহলে বাংলাদেশে ভারতের দূতাবাসের আর কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না। ওসমান হাদির ঘটনায় গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাও পরিচয় পাওয়া গেছে এবং তাদের ধারণা ওসমান হাদিকে যিনি গুলি করেছেন তিনি ভারতে পালিয়ে গেছেন, ফলে দূতাবাসকে বন্ধ করুন। মানে দূতাবাসকে বন্ধ করলেই যিনি ভারতে পালিয়ে গেছেন তিনি ফের সুসুর করে আবার বাংলাদেশে চলে আসবেন। দূতাবাসকে অনেক পরে বন্ধ করার কথা ভাবুন। আগে বলুন, আপনারা কি আমাদের থেকে চাল কেনাটা বন্ধ করবেন? আমাদের থেকে কি পেঁয়াজ চাওয়াটা বন্ধ করবেন? আমাদের থেকে কি দুধ, ডিম, এই সকল প্রয়োজনীয় খাদ্যদ্রব্য চাওয়াটা কি বন্ধ করবেন? বস্ত্র শিল্পের তুলো ভারত থেকে নেওয়া বন্ধ করবেন? ভারত দিনের পর দিন অর্থবর্ষে আপনাদের জন্য প্রায় 150 থেকে 200 কোটি টাকা ফান্ডিং বরাদ্দ করে, সেটা কি আপনারা বন্ধ করবেন? ক্ষমতা আছে ভারত থেকে বিদ্যুৎ নেওয়া বন্ধ করতে পারবেন? পারবেন না। শুধুমাত্র ফাঁকা আওয়াজ, বাংলাদেশের কিছু ইসলামপন্থী মানুষকে ভুল বোঝানো, এর বাইরে বাংলাদেশের এই রাজনীতিবিদ, অন্তত ছাত্ররা বাংলাদেশকে যে নতুন দিশা দেখাতে পারছে না তা কিন্তু স্পষ্ট। দূতাবাস বন্ধ করে দেব এই হুমকি বা এই হুঁশিয়ারি ভারতও আজ অব্দি পাকিস্তানকে সাম্প্রতিক সময় দেয়নি। কারণ ডিপ্লোম্যাসিতে বন্ধ করে দেওয়াটা সলিউশন নয়। বা আপনাদের দেশের গোয়েন্দা ব্যর্থতা ঢাকার জন্য আপনারা ভারতের দূতাবাসের যিনি হাই কমিশনার তাকে তলব করছেন, দূতাবাসকে বন্ধ করে দিচ্ছেন, অথচ ভাবছেন ভারত আপনাদেরকে প্রত্যেকটা পদক্ষেপে সহায়তা করবে। কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন। এটা দয়া করে রাজনীতিও নয়, কূটনীতিও নয়, এটা পাতি পাড়ার মস্তানের হুমকি বা হুঁশিয়ারি। ভারত দিয়েছে পাল্টা, নিন। এবার নির্বাচন নিয়ে ফের একটু কমেন্ট করুন।